পুরনো নিয়ম যেমন সব বদলে ফেললাম, পুরনো জিনিসপত্র ভাবছি এবার এক এক করে বদলে ফেলবো, জানেন। মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে আমার পূর্বাজ লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে আরেকটা নতুন দিন, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে পৌষ মাসের শেষ বৃহস্পতিবার। আমাদের এখানে তো সকাল থেকে মানে শাঁখ বেজে বেজে সব অস্থির। যদিও আমরা পৌষ মাসটা মানি না, আমরা ওই অঘ্রাণ মাসের বৃহস্পতিবারটাই করি। পৌষ মাসের বৃহস্পতিবারটা আর আমার শ্বশুর বাড়িতে আর মানা হয় না। তো চারিদিকে সবাই মানে, অনেকেই এখানে দেখছি অঘ্রাণ মাস পৌষ মাস দুটো মাসই নিরামিষ খায়, মানে। তো ওই জন্যই কালকে না বাজারে গেছিলাম, দেখছিলাম প্রচণ্ড ভিড়। আমার তো খেয়াল নেই, যেহেতু আমি করি না আমার খেয়াল নেই। আমি তো প্রত্যেক বৃহস্পতিবারেই এমনিই পুজো করি মায়ের। তো যাই হোক, আর এখন বাজে হচ্ছে 11:30। আমার আজকে রান্নাবান্না প্রতিদিনের মতোই সকালবেলাতেই কমপ্লিট একদম। ডাল, ফুলকপির তরকারি আর পেঁয়াজকলি ভাজা, এটা করে রেখে চান করতে গেছিলাম। এসে তারপরে মা লক্ষ্মীর পুজো করে উঠলাম। আর এই ডাক্তার সাহেব চান করে খেয়ে বেরিয়ে গেছে। ওই পুজোর জোগাড় করতে করতেই উঠে এসে ওকে ভাত বেড়ে দিয়ে আবার চলে গেছিলাম। ও তার নিজে নিয়ে তো খেতে পারে না, নিজে নিয়ে যদি বলি খাও না, তাহলে মানে এইটুকু করে খাবে, আর খেতে পারে না, নিয়ে ওর পেট ভরে না। ওই জন্য উঠে এসে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে আবার গিয়ে পুজোর জোগাড় করছিলাম। যাই হোক, শান্তিতে খেয়ে বেরিয়ে গেছে। কিছুতেই খাবে না, জানেন তো, বলে কি না না আমি এসে খাবো, এখন আমার খাওয়ার অভ্যাস নেই, আমি এখন খেতে পারবো না। আমি অভ্যাস হয়ে যাবে, খাও, খেয়ে নিয়ে তারপরে কাজে যাও। ওই 4:30 5টার সময় খেতে আসা, আমি তাহলে দৌড়ে দৌড়ে রান্নাটা করছি কেন বলে বাগানে কাজ করছিল সকাল থেকে উঠে। তারপরে ফোন আসতে ব্যাস এইবার চান করে দৌড় মারছে। আমি বলি না, অত সোজা নয়, খেয়ে দিয়ে তবে যাবে বলে খাইয়ে দাইয়ে ছেড়ে দিয়েছি। আর যিশু এখনও আসেনি, এবার এসে যাবে। সেও সকালবেলায় উঠে না খেয়ে চলে গেছে। ওই যে কাল বিরিয়ানি খেয়েছে না, আজ আর খিদে নেই তার। এই আসুক, এসে রান্না হয়েই গেছে। আর একটুখানি ওই একটা মিক্সড সবজি করব, আর একটুখানি আমার জন্যে মাছের ঝোল করব, করে ব্যাস। এখন কি সুন্দর দেখুন তো, 2 থেকে 2:30টার মধ্যে দিব্যি আমাদের খাওয়া হয়ে যাচ্ছে। আমি তাই ভাবছি যে কেন এতদিন আমি এই কাজটা করিনি, কেন মাথায় বুদ্ধিটা আসেনি। সেই জন্যে তো এই একটু বিশ্রাম নিচ্ছি। পুজো করে উঠলাম, উঠে একটুখানি রুটি আর চা খেলাম, খেয়ে এই একটুখানি ঘুরে বেড়াচ্ছি। এইবারে যাব, বাকি রান্নাটা ফটাফট হয়ে যাবে। মেন রান্না তো হয়ে গেছে, একদম রান্না করে রান্নাঘর মুছে, গ্যাস মুছে, টুকিটাকি যা বাসন থাকে সব ধুয়ে, বোতলে জল ভরে সব কাজ করে মাসি এসে ঘর মুছে দিয়ে গেল। সব কাজ সেরে টেরে চান করতে গেছি। একদম ভোরবেলা উঠে আজকাল আর বসে বসে চা খাই গল্প করি না, একদম উঠেই একদম গ্যাস ট্যাস পুছে রান্না বসিয়ে দিই, জানেন তো। ছন্দাদিও এসে বাসনগুলো ধুয়ে দেয়, ধুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে করে ফেলি। এটা খুব সুবিধা হয়েছে আমার। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই দেখুন ডাক্তারবাবু এখনই ফিরলেন ডিউটি সেরে। ফিরে এই যে উপর নিচে ভাইদের সঙ্গে আড্ডা মারা হচ্ছে, দেখুন। প্রতিদিন ডিউটি থেকে ফিরে ও এইদিকে একবার আসবে, এইদিকে দরজা দিয়ে আমার সঙ্গে দেখা করবে। আমি রান্নাঘরে থাকি তো, দেখা করবে, করে তারপর ওই দিক দিয়ে ঢুকবে। এখন আড্ডা হচ্ছে দেখুন, সকাল থেকে কিচ্ছু খায়নি কিন্তু মুডে আছে। ছেলের বিছানাটা গুছিয়ে দিলাম, এর থেকে বেশি গুছানোর আর দরকার নেই, কারণ তিনি এসে গেছেন। তো মোটে বিছানাটা আজকাল আর গুছায় না, জানেন তো, সময় পায় না তো। আর বলবে কি লেপটা তুলে, আর এই কম্বলটা নিয়ে যত 3 ভাই মিলে না এর মধ্যে ঢুকে পড়বে, জানেন তো। ঢুকে পড়ে শুয়ে কি গল্প, সেই জন্য লেপটা আর গুছাবে না। আমি বলি আচ্ছা শুবি যখন শুবি তখন টেনে নিবি, গুছিয়ে রাখলে দেখতে ভাল লাগে না বিছানাটা। বলে দূর, অত কে খাটবে, পাতা আছে থাক না, কম্বলটা মোটে তুলবে না। ওই জন্য কম্বলটা গুছিয়ে দিলাম। গুছিয়ে দরকার নেই, এই তো এসে গেছে, তো এক্ষুনি এরপর কম্বল টেনে নিয়ে এক্ষুনি শোবেন। 3 জনে মিলে এর মধ্যে ঢুকবে, 3 ভাই মিলে ঢুকে গল্প তাদের। এই দেখুন মোটামুটি গুছিয়ে দিয়েছি, ব্যাস। গুছানো থাকলে দেখতে ভালো লাগে না বলুন। এই বড়িগুলো দেখুন, এগুলো ডাক্তার সাহেব ওই যে বেড়াতে গেছিলেন না, তখন এই বড়িগুলো নিয়ে গেছিলেন। ওইখানে ওরা সবাই রান্না করে খেয়েছে তো, বলেছিলাম আপনাদের, তাই বড়িগুলো নিয়ে গেছিলেন। সে সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখুন। সে গুঁড়ো হোক, সবজির মধ্যে তো দেবো, তাই না, ভালোই লাগবে খেতে। একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর সবজিটাকে তুলে দিয়েছি। হ্যাঁ, এবার এটা একটুখানি চাপা দিয়ে একটুখানি ভাপিয়ে নেবো আর কি। নেওয়ার পর এমনি তো নুন হলুদ
ধনে গুঁড়ো, নুন সবই দেবো, সেটা ঠিক আছে। আর এই যে দেখুন এখানে এই যে পেস্ট করে রেখেছি, আদা, রসুন, টমেটো, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে এই যে একটা দাঁড়ান দেখাচ্ছি ভালো করে। এই যে দেখুন এই একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এই পেস্টটাও যে ফুলকপির তরকারি করলাম তাইতে দিয়েছিলাম, তো সেটাই রেখে দিয়েছি। ওটা এই সবজির মধ্যে একটুখানি দিয়ে দেবো, জানেন তো কি দারুণ টেস্ট হয়, কোনোদিন দিয়ে দেখবেন। হ্যাঁ, আমার মা রান্না করতো তখন একটু ওই আদা, মাও এরকম আমিষই বানাতো, কিন্তু মানে এরকম মশলা বানিয়ে দিত না, এমনি আলাদা করে পেঁয়াজ, রসুন, টমেটো এইভাবে দিত। আর এই যে পেস্টটাকে আমি দিই না, কি ভালো টেস্ট হয় জানেন তো, কি ভালো লাগে খেতে। আমার হাজবেন্ড পর্যন্ত খেয়ে বলেছে হ্যাঁ খুব ভালো লাগছে খেতে। সেই জন্য এটা একটুখানি চাপা দিয়ে ভাপিয়ে একটু সাঁতলে নিয়ে তারপরে মশলাপাতিগুলো যখন দেবো তখন এগুলো দিয়ে নিয়ম যেমন সব বদলে ফেললাম, পুরনো জিনিসপত্র ভাবছি এবার এক এক করে বদলে ফেলবো। জানেন কি বলুন তো, আমি ভাবছি আমার এই যে অ্যালুমিনিয়ামের যে কড়াইগুলোতে আমি রান্না করি, তো এগুলোর বদলে আমি না একটা স্টিলের কড়াই কিনবো। আমার এমনি একটা স্টিলের কড়াই ছিল, সেটা না পিছন দিকে তামা লাগানো, তো সেটা রান্না করলে এমন ধাঁ ধাঁ করে পুড়ে যায় না, সামাল দিতে পারি না। তো ইউটিউবে অনেকের ব্লগে আমি দেখছি তারা সব স্টিলের কড়াই কিনেছে, ওগুলো অনলাইনে আমি দেখেছি। এবার আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায় কি না সেটা আমাকে দেখতে হবে। জানেন আমার ভাল লাগছে বেশ, কড়াইগুলো এতটুকু রান্না করলেও ময়লা হচ্ছে না, কিছু না, একটু সাবান দিয়ে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাচ্ছে, আমার খুব ভাল লাগছে দেখতে। আর এই অ্যালুমিনিয়ামের কড়াইগুলোতে না মানে একের পর এক তরকারি রান্না করে যাচ্ছি তো, আর বারবার কি আর সাবান দিয়ে ধুয়ে ধুয়ে এভাবে করা যায়, খুন্তি দিয়ে ঘষে ঘষে ধুয়ে তুলে দিচ্ছি। আর কেন কিনি না বলুন তো, আমার কিন্তু ননস্টিক কুকার অনেক আছে জানেন তো, আমি গিফট পেয়েছিলাম, তারপরে আমি নিজেও কিনেছি, আমার ননস্টিক কড়াই 2-3টে রয়েছে, কিন্তু সেগুলো আমি সহজে ব্যবহার করি না। অকেশন হলে তখন একটুখানি বের করে রান্না করলাম, আবার ধুয়ে তুলে দিই। কারণ ব্যাপারটা হচ্ছে ননস্টিক কুকারে রান্না করলে ওগুলো নিজেরা ধুয়ে নিতে হবে। ব্লগে দেখছি তারা ননস্টিক কুকারে রান্না করছে ঠিকই, কিন্তু তারা নিজেরা ধুয়ে নিচ্ছে। আর কাজের দিদি তাকে তো আর ননস্টিক বাসন মাজতে দেওয়া যায় না, কারণ ওরা এই সমস্ত বাসনগুলো মাজছে। সেগুলো যদি এখন ননস্টিক যদি এখন কুকার যদি এখন ওই তারের জালি, স্কচ ব্রাইট ওগুলো দিয়ে যদি ঘষে দেয় তাহলে কি অবস্থা হবে বলুন। আমার আলাদা করে এমনি প্লাস্টিকের মানে ছোবড়া আছে, নেট আছে, সেইটা দিয়ে আমি ওই কুকার ননস্টিকগুলো পরিষ্কার করে, ওরা ওই ননস্টিক বাসনের সঙ্গেই আমাকে দিয়েছিল। তো সেগুলো আমি মানে সাজিয়ে রেখে দিয়েছি, খুব কম আমি ওগুলো ইউজ করি। এই অকেশন হলে ধরুন একটুখানি ফ্রাইড রাইস বানালাম কি একটু পোলাও বানালাম তখন ওইগুলো ব্যবহার করি। আর এমনি তো এইগুলোই বের করি, কারণ এইগুলো থাকলে না অসুবিধা নেই, কাজে দিদিকে দিয়ে দিলাম, ওরা মেজে দিল, শান্তি। তো সেই জন্যই আমি ননস্টিক বাসন ব্যবহার করি না। তো এখন অনেকের ব্লগে আমি দেখছি স্টিলের কড়াই ব্যবহার করছে, কড়াইগুলো বেশ দেখতে লাগছে জানেন, খুব সুন্দর লাগছে। তাই ভাবছি আমি একটা কিনবো, কিনে তাইতে রান্না করব। ডাক্তার সাহেবকে বলছিলাম, বলছে কেন, তোমার যদি সুবিধা হয়, তোমার যাতে সুবিধা হয় তুমি তাইতে কেন। আসলে কি জানেন, আমার যখন প্রথম ঠাকুরের আসন পাতলাম তখন আমার ঠাকুরের আসনটা ছিল এই যে এইখানে, ওই যে দেখুন ওই যে জগন্নাথ বলরাম সুভদ্রার ছবিটা দেখছেন, ওইখানে ছিল আমার ঠাকুরের আসন। তখন যিশু ছোট্ট ছিল তো, খালি ঠাকুরের গায়ে হাত দিয়ে ঠাকুর ফেলে দিত, ওই জন্য ওইখানটায় ঠাকুর রেখেছিলাম, ঠাকুরের ছবি। ওই টুলের উপর উঠে প্রদীপ জ্বালতাম, ঠাকুরের জল দিতাম, এরকম করে করে মানে নিচে ঠাকুর পাতা শুরু করলাম প্রথম। তারপরে তো ওই পাশটা ভাঙা ঠাঙা হওয়ার পরে কোথায় ঠাকুর পাতলাম জানেন, সিঁড়ির নিচে, ওই যেখানটা এখন আমার খাবার দাবার মানে স্টোর রুম মতন বানিয়ে দিয়েছি, ওইখানটায় সেই মানে এদের বাড়ি, পুরনো বাড়িটা না একটা অদ্ভুত রকম ছিল, এদিক দিয়ে সিঁড়ি ওদিক দিয়ে সিঁড়ি, তো এইদিকে সিঁড়িটি কয়েকটা সিঁড়িকে ধাপ বন্ধ করে দিয়ে তার উপর দিয়ে উপরে যাবার সিঁড়ি আবার তৈরি হয়েছিল। তো ওই যে সিঁড়ির খোপটা আমি ওইখানে ঠাকুর পেতে রেখেছিলাম জানেন তো। আর যে আসতো সেই দেখে না চমকে যেত, আমাকে বারণ করতো, বলে যে সিঁড়ির তলায় কেউ ঠাকুর ঘর পাতে, তুমি সিঁড়ির তলায় ঠাকুর ঘর পেতে রেখেছো। প্রথমত যিশু তখন ছোট্ট, সে ঠাকুরের মানে আসনে গিয়ে একদম লণ্ডভণ্ড করে দিত। তারপরে না, তার আগে মনে আছে, তার আগে হচ্ছে
ঠাকুর পাততাম ওই যে এখন যে ঘরটা যিশুর ঘর, ওই ঘরটাতে খাট পেতে পেতে তার পিছন দিকে ঠাকুর রেখেছিলাম। কিন্তু বাচ্চা আমার এত বদমায়েশ জানেন, সে একদিন দেখি পায়ের জুতো ঠাকুরের আসনের কাছে পৌঁছে পড়ে রয়েছে। তো তারপরে সেই ওইরমভাবেই চলতো। একটা কাঠের ছোট্ট সিংহাসন কিনেছিলাম জানেন তো, তার মধ্যে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করেছিলাম। দিয়ে সেই থেকে আমার পুজো শুরু। তারপরে সিঁড়ির নিচে ঠাকুর ঘর পাতলাম, ওইখানেই রান্নাঘর, ওখানে ঠাকুর ঘর। আমার ছোট মামি শাশুড়ি থেকে শুরু করে বাড়ির দুধওয়ালা, বাড়িতে যে আসতো বন্ধু বান্ধব যে আসতো, সেই দেখে বলতো, আগো মা তুমি কেন এখানে ঠাকুর ঘর পাচ্ছ, এখানে ঠাকুর ঘর পাতাটা ঠিক নয়, ওদের ভাষায় বলতো আর কি। তারপরে ছোটো মাইমা এসে বিরক্ত হতো, বলে এখানে রান্নাঘর, এখানে মাছ রান্না করছো, রসুন পেঁয়াজ তার গন্ধ, এখানে সিঁড়ির তলায় আর পাশেই ঠাকুর ঘর পেতে রেখেছো। তারপর আবার অনেকে আবার যখন বলতাম, তারপর অনেকে আবার বলতো, তাতে কি হয়েছে, আমার যে রান্নাঘরের মধ্যেই ঠাকুর ঘর, ওতে কিচ্ছু হবে না বৌমা। এরকম অনেকে অনেক কথা বলতো। তারপরে ওরা এখন জুতো পরে সিঁড়ি দিয়ে ওঠে দোতলায়, উপরে যা দোতলার লোকজন আর কি, তারা সব সিঁড়ি দিয়ে দোতলায় জুতো পরে ওঠে। তারপরে আর নিচে ঠাকুর রয়েছে বলুন। তারপরে ডাক্তার সাহেব অনেক দিন বলেছে, তোরা জুতো পরে এরকম উঠবি না, জুতো নিচে খুলে রেখে হাতে করে নিয়ে দোতলায় উঠবি। তা সে কেউ মানতো কেউ মানতো না। হ্যাঁ, তখন আমার মা বলল, আর ছাড়, তুই ওসব মনে রাখবি না, তোর ঘরে জায়গা নেই, তুই কি করবি, তোর যেখানে ঠাকুর আছে ওইখানেই থাক, বলে সেইখানেই ঠাকুর রেখে পুজো করতাম। তারপরে একদিন কী যে খেয়াল হলো, সবাই বলতো বলতো বলতো, এবার একদিন ওখান থেকে সব ঠাকুর তুলে নিয়ে এসে, যিশু তখন মুম্বাইতে, ওই যিশুর ঘরের ওই একটা কোনায় ঠাকুর পেতে রাখলাম, যেখানে বইয়ের আলমারিটা আছে ওইখানে ঠাকুর পাতলাম জানেন। দিয়ে আবার সেখানে ঠাকুর পাতার পর হঠাৎ দেখি একদিন এসির জল পড়ছে। সে কি অবস্থা জানেন, সে পিছন দিকে বাটি পেতে রাখতাম ঠাকুরের সিংহাসনে, দিয়ে ওইখানে ঠাকুর পেতে রেখেছিলাম। দিয়ে তারপরে আবার সেখানে আবার যিশু এলো, যিশুর ঘরটার রং হবে, যিশু আসবে এসব করতে, তখন সেখান থেকে আবার ঠাকুর তুলে নিয়ে এসে আমার ঘরে রাখলাম, আমার শোবার ঘরে। এইবার বেডরুমে সেখানে এসে বহু কষ্টে জানেন তো একটা টুল জোগাড় করে এ করে ও করে তার উপরে ঠাকুর পাতলাম। এবার সে কি অবস্থা রে ভাই, সে তার ঘাড়ের উপর দিয়ে সবাই যাতায়াত করছে, হ্যাঁ, ওখান দিয়ে বিছানা ঝাড়া হচ্ছে, ওখান দিয়েই সবাই যাতায়াত করছে জুতো পরে বাসি কাপড়ে। আর একদিন ডাক্তার সাহেবের সঙ্গে একদিন মানে আমার গেল মাথা গরম হয়ে, একদিন ডাক্তার সাহেবের সঙ্গে ধুন্ধুমার ঝগড়া করলাম, বুঝলেন তো, যে ফাজলামি হচ্ছে ঠাকুর দেবতা নিয়ে। আমি ভাই সব মানতে পারি, ওই ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা, মানবে না তো মানবে না, যেটুকু মানবে মানতে হবে, আমার হচ্ছে এই পলিসি। তো একদিন ওরকম রাগের চোটে সহ্য করতে করতে সহ্য করতে করতে একদিন রাগের চোটে ডাক্তার সাহেবের সঙ্গে ধুন্ধুমার ঝগড়া করলাম, বুঝলেন তো। করার পর তখন কোথায় ঠাকুর ঘর করবো, আমি বলি আমাকে একটা বড় সিংহাসন এনে দাও, আমি এই ঘরেরই কোনায় ঠাকুর পাতবো, উঁচু টুল বানিয়ে একটা, তার উপরে সিংহাসন পাতবো। এইভাবে মাটির মধ্যে ঠাকুর পড়ে আছে দিনের পর দিন, তোমার একটা কোনো লক্ষ্য নেই, কোনো নজর নেই, এটা কি হচ্ছে এটা, সবাই বাসি কাপড়ে ওইখান দিয়ে যাতায়াত করছে, বিছানা ঝাড়ছো, এ কি। দিয়ে তখন বাড়িতে কি একটা কাঠের কাজ হচ্ছিল, অত মনে নেই, কি একটা কাজ যেন হচ্ছিল তখন, তখন আমাদের নার্সিংহোম তৈরি হচ্ছিল ওই উপরতলাটা। তখন তার মধ্যে ডাক্তার সাহেব বলে, আমাকে একটু সময় দাও, আমি করে দিচ্ছি। আমি একদম সময় দিতে পারবো না, আর যা করবে করো বলে, তখন এই কাঠ কিনে এনে, সেগুন কাঠ কিনে এনে এইখানে এই বানিয়ে দিলেন ঠাকুর ঘরটা। বলছে এখানেই এখন ঠাকুর ঘর হোক, এটাই আমাদের ঠাকুরের জায়গা, এখন এরকমই থাক, কারণ আর তো ঘরে জায়গা নেই, আর উপায়ও নেই। তাও আমি এরকম সিংহাসন চাইনি, আমি বলেছিলাম কাঠের একটা বড় সিংহাসন এক কোনায় রেখে দিই। তারপরে তো মূর্তি টুর্তি এলো, সেসব তো অনেক পরের কথা, অনেক ব্যাপার। দিয়ে বললো যে এখানেই এখন থাক, পরে যদি আমাদের কোনো দিন ভগবান দিন দেয়, আমি তোমাকে সুন্দর একটা ঠাকুর ঘর করে দেবো, কথা দিলাম। তো সেই থেকে এই চলছে জানেন তো। ওই জন্য বললাম যে পথ চেয়ে বসে থাকি দিন গুনি, যে কবে আমার একটা অন্যদের মতন সুন্দর ঠাকুর ঘর হবে। এই যে দেখুন, ওদের ওদের তো সরকার থেকে বাড়ি করে দিয়েছিল, হ্যাঁ, জায়গা অঢেল, তারপরে সরকার থেকে বাড়ি করে দিয়েছিল 2 বছর বাদে। ওই যে এখন আজকেই তো আমি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করছি, কী বানাচ্ছে গো ওখানে, ওরকম ইট বালি সিমেন্ট সব নিয়ে এসছে, বলছে ঠাকুর ঘর হচ্ছে ওদের। কি সুন্দর করে করছে জানেন, বড় করে, কি দেখে আমার মন খারাপ হচ্ছে, আমার যে কবে হবে কে জানে। তো জিম থেকে ফিরলাম 6:30টার সময়। ফেরার পথে আজকে একটুখানি খেজুর গুড় আর একটু চাল গুঁড়ি কিনে নিয়ে এসেছি, আর মা তো নারকেল দিয়েইছে, সেই জন্য এবারে আর নারকেল কিনলাম না,
কিনে নিয়ে এসেছি। তো বাজার থেকে কিনবো ভাবছিলাম, সেখানে এমন ভিড়, বাপরে বাপ, সে আর ঢুকতে পারিনি। আমি এসে আমাদের এই পাড়ার দোকান থেকে, ওই যে সিজলারের কাছে একটা দোকান আছে, ওখান থেকে আমি জিনিসপত্র নিই, সেইখান থেকে নিয়ে চলে এসেছি। দামটাও একটু কম নিল বাজারে, কিন্তু কি জানি কেন ওই লোকটা অনেক দাম বলছিল। যাই হোক, একটু ঠাকুরের জন্য নিয়ে এসেছি, ঠাকুরের জন্যই করে দেবো। আর আমার হাজব্যান্ড আর ছেলে তো খুব ভালোবাসে খেতে, ওই একসাথেই করে দেবো, সব খাবে আর কি। আর জিম থেকে ফেরার পথে আজকে শ্রাবণীদির সঙ্গে দেখা। শ্রাবণীদি তো এতদিন জিমে যায়নি, ফিস্টে গেছিলো শুনেছি। তো বলছে কি 21শে জানুয়ারি ওর মেয়ের বিয়ে, তো খুব করে নেমন্তন্ন করলো, বললো আমি সবার জন্য জিমে একটাই কার্ড দিচ্ছি, আর রাস্তায় দাঁড়িয়ে তোমায় নেমন্তন্ন করলাম বলে তুমি কিছু মনে করো না। আমি না, আমি ওসব কিছু মনে করি না। তো অবশ্যই যাবে, দল বেঁধে খুব রিকোয়েস্ট করলো, খুব ভালোই নেমন্তন্ন করলো ভালো করে। এখন ব্যাপারটা হচ্ছে সে নিমতৌড়িতে বিয়ে, আবার কি নিমতৌড়িতে কি বললো, কি শ্রীহরি ভবন, আমি চিনি না, আমি জানি না, সেইখানে বিয়ে। আমি ঠিক আছে, দেখা যাবে। আর তারপরে ওখান থেকে বেরিয়ে তো হেঁটে হেঁটে আসছি, হঠাৎ একজন পিছন থেকে বলছে কি আমি যাব সঙ্গে। আমি বলি কে রে? পিছন ফিরে দেখি অনিমাদি। অনিমাদির সঙ্গে অনেক দিন বাদে দেখা। সেদিন জিমে দেখা হয়েছিল, কিন্তু সেভাবে কথা হয়নি তখন। আর অনিমাদিরও শরীর খারাপ বলছিল, আর আমি তখন বেরিয়ে চলে আসি, সেভাবে আর কথা হয়নি, ওই একটু হাই হ্যালো হয়েছিল আর কি। তো আজকে বেশ দুজনে গল্প করতে করতে অনেকটা রাস্তা এলাম, অনেক রকম গল্প শুনলাম। ফিস্টে অনিমাদিও যায়নি, তো নানা গল্প শুনলাম করে তারপরে অনিমাদি তো কমলা সিঁদুরে চলে গেল, আর আমি এদিক দিয়ে বাড়ি চলে এলাম। এসে দেখছি যিশু ঘরে নেই, বেরিয়েছে কোথায়। আর ডাক্তার সাহেব তো ঘরেই আছে। আমি যখন জিমে যাচ্ছিলাম তখনই ও খেয়ে দিয়ে বিশ্রাম নিচ্ছিল। তারপরে এখন এসে শুনলাম, আমি বলি যে তুমি কি আর যাওনি, ঘরেই ছিলে? বলছে না, ওর স্কুটিটা সারাতে দিতে গেছিলো, বলছে আবার যাব নিয়ে আসতে, সেই জন্য অপেক্ষা করছি। বসে বসে দেখলাম মোবাইল দেখছি এই। আর আমি এখন একটুখানি তরকারি খাচ্ছি। এই যে তরকারিটা ডাক্তার সাহেবের জন্য তুলে রেখেছিলাম, এই যে বললো যে না আমি খাবো না, তুমি আমাকে আলুর বাটি চচ্চড়ি বানিয়ে দেবে। তো ঠিক আছে, এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড, কি করব, কি খাবো, সেই জন্যে এই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটু এই তরকারিটা খাচ্ছি আর কি। তারপর জামা কাপড় চেঞ্জ করব, করে সন্ধ্যা দেখাবো। আজ রাতে বানালাম হচ্ছে রুটি আর ডিমের ঝোল। এই যে ডাক্তার সাহেবের জন্য খাবার রেডি করে রেখে দিয়েছি, ডাকছি এখন কখন আসে। যিশুকেও খেতে দিয়ে দিয়েছি, আর আমার খাবার এখনও রেডি করা হয়নি, করব। এখন বাজে হচ্ছে ওই 10টা বাজতে যায়। তো আমি এখন আগে ঠাকুর শয়ন দিয়ে আসি, জামা কাপড় ছেড়ে শয়ন দেবো ঠাকুরের, দিয়ে এসে তারপরে আবার নিজের খাবার করব, করে খাওয়া দাওয়া করব। তো চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ করে দিলাম। কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দেবেন।